হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই লেটস ক্র্যাক ইট এবং ফাইট্রনের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে জানি আমরা অনেক দিন পর একটা ভিডিও আনছি এবং এই ভিডিওটা ইতিহাসের উপর হতে চলেছে। আমি জানি অনেক দিন আগে আমি তোমাদেরকে ভারতের হিমালয় পর্বত সম্বন্ধে বুঝিয়েছিলাম, কিন্তু ভিডিওর যে ভূগোলের সেকেন্ড পার্টটা সেটা কোনো কারণবশত আসতে পারেনি, কিন্তু আর বেশি ওয়েট করার দরকার নেই। খুব তাড়াতাড়ি গোটা ভারতের উপর একটা ডিটেইলড ভিডিও আসবে, যেটা তোমরা দেখলে অবশ্যই তোমরা বেনিফিটেড হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হবে ইতিহাসের টপিক। এর আগের ভিডিওতে আমরা ব্যাটেল অফ পানিপথ অর্থাৎ 1526 সালের যে সংগঠনকারী ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা পানিপথের প্রথম যুদ্ধ, এই ব্যাপারে আমরা অলরেডি কিন্তু ডিসকাস করে নিয়েছি। কি করে হয়েছে, কার সঙ্গে হয়েছে, কার কার হয়েছিল, সমস্ত কিছু হয়ে গেছে। কেবল আমাদের যে মেন কথা, যেটা আমরাকে বলি রিক্যাপ, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে করিয়ে দিই, যে আগের ভিডিওতে মেন জিনিস কী ছিল, যে এটা এখনকার সাথে সেটা রিলেটেড, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা কথা বলবো 1556 সালের পর সংগঠন হয়ে যাওয়া পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং তার সাথে সাথে তিলওয়াড়ার যুদ্ধ, এবং তার পরবর্তীকালে মোগল সম্রাট আকবর কিভাবে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন, তার শিক্ষানীতি, সমাজনীতি, অর্থব্যবস্থা, সমস্ত কিছু নিয়ে একটা ডিটেলড ভিডিও আজকে তোমরা পেতে চলেছো আমাদের এই চ্যানেলে। তো কোথাও না গিয়ে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখো, যাতে তোমাদের একটা লুসিড আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। So without wasting any more time, we are going to discuss about our topic, which is going to be the Akbar, which is going to be on Akbar, যেটা হতে চলেছে আকবরের উপর। তো আজকে আগে আমরা একটু রিক্যাপ করে নিই, তাই কি না, যেটা আমরা করি। তো রিক্যাপের বিষয়টা যেটা আমরা আসছে আগে, রিক্যাপ প্রথমত কি হচ্ছে, আমরা দেখলাম 1526 সাল অলরেডি হয়ে গেছে এবং এই সময় 1526 সাল পানিপথের প্রথম যুদ্ধ। এই সময় দুটো শক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে, একদিকে দিল্লির সুলতান ইব্রাহিম লোদি এবং তার বিপক্ষে দাঁড়িয়ে রয়েছে মোগল সম্রাট আকবর। আমরা অলরেডি দেখেছি 1526 সাল কার কার মধ্যে হয়েছে, বাবর ভার্সেস লোদি। কোন লোদি? ইব্রাহিম লোদি। বাবর ভার্সেস ইব্রাহিম লোদির মধ্যে কি হয়েছে, একটা যুদ্ধ হয়েছে যার নাম হচ্ছে ব্যাটেল অফ পানিপথ বা পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে জয় করে বাবর এবং লোদি বংশের পতন হয়, এবং তার সাথে সাথে দিল্লি সালতানাতের যে 5টা বংশ ছিল, এটা ছিল শেষ বংশ ছিল লোদি বংশ। 5টা বংশ মনে রাখার উপায় হচ্ছে, শর্ট ট্রিক আছে, সেটা কি, গুলাব, খিলেতো, সাঁসলো। অর্থাৎ প্রথমে হচ্ছে গুলাম ডাইনেস্টি, তারপর কি খিলে তো খিলজি, তো যে তুগলাক, তাহলে সাঁসলো দিয়ে সৈয়দ, আর দিয়ে লোদি। এটাই আমরা পড়েছি, গুলাব, খিলেতো, সাঁসলো। কিন্তু এটা হচ্ছে গিয়ে বংশের পর বংশ চলে আসছে, যেটা মানে একটা বংশের পর আর একটা বংশ, তারপর আর একটা বংশ, তারপর আর একটা বংশ। কিন্তু যদি বলা হয় যে টাইম লাইন অনুযায়ী, অর্থাৎ কে সবচেয়ে বেশি শাসন করেছে, এর মধ্যে কোন বংশ সবচেয়ে বেশি শাসন করেছে, সেটার জন্য একটা ট্রিক হচ্ছে, তার নাম হচ্ছে তুগলক সখী। চলো এবার দেখে দিই, তুগলক সখী, বা এটা ঘ না করে এটা গ করে দাও, তুগলক সখী। কি হবে তাহলে, টু দিয়ে ফার্স্টে হবে তুগলক, প্রথমে আসছে তুগলক, তুগলকের পর গ দিয়ে কি গোলাম, ল দিয়ে কি লোদি, তাই তো। ক দিয়ে কিছু হয় না, হ্যাঁ মনে রাখবে, ক দিয়ে কিছু হয় না। স দিয়ে কি সৈয়দ, আর খ দিয়ে খিলজি। এটা হচ্ছে আমাদের মেন। এটা হচ্ছে কি আমাদের কে কতদিন রেইন করেছিল, ডিউরেশন অফ দ্য হায়ারার্কি অবলিক দ্য রেইন। এটা হচ্ছে তাদের ডিউরেশন অফ হায়ারার্কি বা রেইন, যে কতদিন তারা শাসন করেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি শাসন করে আমাদের তুগলক বংশ, তুগলক বংশের পর শাসন করে গোলাম বংশ। যদিও তোমরা কি দেখেছো, তুগলক বংশে যে শাসনটা, সেটা কিন্তু বেশি শাসক আমরা পাইনি। গোলাম বংশে যেমন আমরা প্রচুর শাসক পেলাম, তাই তো। তুগলক বংশে আমরা কার কার নাম পেয়েছি, গিয়াসউদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা, মোহাম্মদ বিন তুগলক,
ফিরোজ শাহ তুগলক, আমরা তিনজনের ব্যাপারেই পড়েছি। কিন্তু তাই বলে কি এটা এমন না যে এর পরবর্তীকালে অনেক রাজারা এসছে, রাজাদের অনুযায়ী তো তাদের সময়কাল নির্ধারণ হবে, কিন্তু প্রত্যেকটা রাজায় যে ইতিহাসে ইম্প্যাক্ট ফেলবে সেটা তো বিষয় নয়। তো প্রত্যেক রাজা যেহেতু ইতিহাসে ইম্প্যাক্ট ফেলেনি, আমরা কিন্তু তাদের ব্যাপারে আলোচনাও করিনি। যারা গুরুত্বপূর্ণ রাজা, যারা কিছু করে গেছে আমাদের জন্য ইতিহাসে, তাদের কেবল ইতিহাস মনে রাখে, বাকিদের কিন্তু ইতিহাস একদমই মনে রাখে না। এটা তোমাদেরকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ইতিহাস কেবল তাদের নিয়ে কথা বলে হু হ্যাভ ডান সামথিং ইন দেয়ার লাইফ, যারা কিছু করেছে তাদের জীবনে। অ্যান্ড দোজ হু হ্যাভ নট ডান এনিথিং ইন দেয়ার লাইফ, ঠিক আছে, ইতিহাস তাদেরকে একদম ভ্যালু করে না, হিস্ট্রি ডাজন্ট ভ্যালু দেম, তাদেরকে একদম ভ্যালু করে না। তো তুঘলক বংশের তিনটা শাসককে আমরা প্রধান পাচ্ছি, তিনটা সুলতান, গিয়াসউদ্দিন তুঘলক, সেকেন্ডে কি মোহাম্মদ বিন তুঘলক, যাকে পাগলা রাজা বলা হয়, আর 3 নাম হচ্ছে ফিরোজ শাহ তুঘলক, যিনি জৌনপুর, ফিরোজাবাদ, তুঘলকাবাদ সহ 1500-র বেশি শহর নির্মাণ করেন। এই সময় ভারতে দাস ব্যবস্থারও সবচেয়ে বেশি কৃতদাস ছিল বলে জানা যায়। তো বলা যেতে পারে ফিরোজ শাহ তুঘলক কিন্তু খুব উদারনৈতিক রাজা ছিলেন। তোমরা যদি অলরেডি তুঘলক বংশের ব্যাপারে কিছু না জেনে থাকো, হঠাৎ যদি এই ভিডিওটা তোমাদের রেকমেন্ডেশনে এসে থাকে, তোমরা যাও, আমি ডেসক্রিপশন বক্সে গোটা সিরিজের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গোটা সিরিজটা দেখে এসো। কারণ শুধু তুঘলক বংশের ব্যাপারে জানলেই হবে না, তার বাদেও কিন্তু বাকিদের ব্যাপারেও জানতে হবে, নাহলে একটা লুসিড একটা মানে ভিভিড ডেসক্রিপশন তোমাদের তৈরি হবে না, কনসেপশন তৈরি হবে না অ্যাবাউট দ্য দিল্লি সালতানেট। তো তুঘলক বংশ দেখলাম সবচেয়ে বেশি, কারণ কি এই 3টা শাসকের পরও আরও অনেক এরা শাসক আসে যারা কিন্তু কাজকর্ম চালায়, কিন্তু সেরকমভাবে তারা মানে উপরে উঠতে পারেনি যতটা এই 3টে শাসক এসেছিল। এরপরে কি আমাদের গোলাম ডাইনেস্টি তোমরা জানোই কী করে প্রতিষ্ঠা হলো। প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক, প্রকৃত প্রতিষ্ঠাতাকে ইলতুৎমিশ। কারণ কি ইলতুৎমিশ শরীয়তের কানুন লাগু করতে চেয়েছিল, তাই কুতুবউদ্দিন আইবককে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় না, সেটা একটা অর্ডিনারি প্রতিষ্ঠাতা যে কেবল রাজবংশটাকে প্রতিষ্ঠা করেছিল, কিন্তু মূল ভিত্তি স্থাপন করেছিল কি আমাদের ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবককে লাখবক্স বলা হয় কারণ সে অনেক অনেক টাকা দান করত। এরপরে আছে কি লোদি বংশ, মানে এই দুটার পর লোদি, অর্থাৎ ডিউরেশন অফ দ্য হায়ারার্কি অর রেইন, যে কতদিন তারা শাসন করেছে। তারপর লোদি বংশের 3টে শাসক তোমরা পেয়েছো, বহুল্লুর লোদি, সিকান্দার লোদি আর কি ইব্রাহিম লোদি। সৈয়দ বংশে কেবল একজনের নাম কি খিজরে খান, কোনো পরীক্ষাতে কোথাও আসে না যে এগুলোর অবদান কি। খিলজিতে তোমরা সবচেয়ে বেশি তোমাদেরকে পড়তে হবে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজির শাসন ব্যবস্থা, আলাউদ্দিন খিলজির সাম্রাজ্য বিস্তার, আলাউদ্দিন খিলজির বাজার দর নিয়ন্ত্রণ, আলাউদ্দিন খিলজির সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা অবদান, সব কিছু তোমাদেরকে পড়তে হবে, সব কিছু আলোচনা করা হয়েছে। যদি না দেখে থাকো গিয়ে দেখে আসো, খিলজি ডাইনাস্টির উপর গোটা দিল্লি সালতানের উপর আমাদের একটা ডিটেলড ডিসক্রিপশন দেখানো আছে। আচ্ছা, তো কি 1526 সাল, বেশি টাইম ওয়েস্ট করব না কারণ অলরেডি আমরা চলে গেছি। 1526 সালের পানিপথ, হরিয়ানার পানিপথে যুদ্ধ হচ্ছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, এবং বাবর এখানে জয়লাভ করে। বাবর এখানে 2টা নীতি প্রচলন করেছিল। প্রথম নীতিটার নাম হচ্ছে সৈন্য বিচ্ছুরণ নীতি। সৈন্য বিচ্ছুরণ নীতিকে কি বলা হয়? সৈন্য বিচ্ছুরণ নীতিকে বলা হয় উজবেক নীতি, উজবেক নীতি। আর দ্বিতীয়টা কি হয়, এটা হচ্ছে কি সৈন্যদের জন্য, ফর আর্মি, ধরে নাও আর্মি না সোলজার্স, আমি সৈন্যই লিখছি, সোলজার্স আর লিখছি না, সৈন্যদের জন্য। এটা সৈন্য বিচ্ছুরণ নীতি হচ্ছে উজবেক নীতি। আর একটা তোপ নীতি, প্রথমবারে কামানের প্রচলন করেছিল, ক্যাননস, কামান, তোপ যাকে বলে, এটার নাম কি ছিল? ওসমানিয়া নীতি। ওসমানিয়া নীতি, এটা কি? ক্যাননস, এটা কি? ক্যানন। ক্যাননের জন্য যে নীতিরা প্রচলন করছে এটা হচ্ছে ওসমানিয়া নীতি। সৈন্য বিচ্ছুরণ নীতি, উজবেক নীতি কিরকম ছিল দেখতে? অর্ধচন্দ্রাকার, অর্ধচন্দ্রাকার। বলেছিলাম যে এদিক দিয়ে যদি সৈন্য ঢুকে চাঁদের এই 2 প্রান্তটা এক্সটেন্ড করবে এবং এককালে গিয়ে এভাবে করে ঘিরে নেবে, এবং এই গোটাটা কী হবে, মাঝখান থেকে এটা ক্ষয় বেঁধে 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 বেঁধে, অর্থাৎ এখানে যে সৈন্যটা এখানে দাঁড়িয়ে ছিল 1 নাম্বার পয়েন্টে, যখন সৈন্যটা ঢুকবে, শত্রুর সৈন্য ঢুকবে, এই 1 নাম্বারটায় ধীরে 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 পিছাতে পিছাতে 2 নাম্বারে গিয়ে ঠেকে যাবে না, অর্থাৎ এটা এদিকে চলে আসবে, এবং এই যে সৈন্যগুলো, এক্সট্রা সৈন্যগুলো এর এদিক থেকে যেতে থাকবে, আর একটা টাইমে গিয়ে ঘিরে নেবে। ঘিরে নেওয়ার পর কী হবে, মাঝখানে শত্রুর সৈন্য, চারিদিক থেকে এরা মারতে শুরু করবে এবং ধীরে ধীরে
যেমন হয় একটা এত বড় বলকে একটা ছোট্ট এইভাবে করে একটা পিঁপড়ার মতো এনে পিছলে মেরে দেবে। এটা ছিল মেইন নীতি বাবরের। ঠিক আছে, তো আমরা এটাও জানলাম। আচ্ছা, লোদি বংশের পতনের জন্য সবচেয়ে বেশি কারা দায়ী ছিল? উত্তর যদি হয় বলবো আমরা বিশ্বাসঘাতকতার মধ্যে দুজন, আরাম খান লোদি, বেহরাম খান লোদি। কিন্তু এদের সাথে কার সাথ দেয়? রানা সাঙ্গা ও মেদিনী রায়। রানা সাঙ্গা কি একজন রাজপুত নেতা ছিল। এই রাজপুত নেতাদের কেন তখন ক্ষোভ ছিল দিল্লি সালতানাতের প্রতি? কারণ হচ্ছে যে যখন ভারতে মুসলমানি সাম্রাজ্য আসে তখন কিন্তু ভারতে হিন্দু রাজারা সেরকমভাবে উঠতে পারেনি। সেটার জন্য কী হয়, এদের একটা ক্ষোভ সৃষ্টি হয় এবং এই ক্ষোভগুলো থেকে এটা যেহেতু বলা যেতে পারে একটা ধর্ম বিদ্বেষিক দিকও ছিল, সেটির জন্য কি এরাও কিন্তু ইব্রাহিম লোদির যে মানে বিপক্ষে চলে যায়। কিন্তু মজার ব্যাপার এটাই যে বাবর কিন্তু একজন মুসলিম ছিল যার সাপোর্টে ওরা দাঁড়ায়। কিন্তু পরবর্তীকালে আমরা ওটাও দেখি কি রানা সাঙ্গা মেদিনী রায়ের সাথেও বাবর কিন্তু বিট্রয়াল করে এবং তাদেরকে মেরে ফেলে। এরপরে কি আমরা দেখলাম বাবর ও লোদির মধ্যে হলো, এরপরে একটা বাবরের সাথেই যুদ্ধ হয় 1527 থেকে 1528 মধ্যে। বাবর ভার্সেস কে হয়? রানা সাঙ্গা। বললাম যেমন রানা সাঙ্গা। এর মধ্যে কে জিতে? বাবর। এই যুদ্ধটাকে বলে খানুয়ার যুদ্ধ, দ্য ব্যাটেল অফ খানুয়া। দ্য ব্যাটেল অফ খানুয়া, খানুয়ার যুদ্ধ। রানা সাঙ্গা এতে হেরে যায়। ঠিক আছে, আমি অলরেডি বলে দিয়েছি কি যে রানা সাঙ্গা, মেদিনী রায়, আরাম খান লোদি, বেহরাম খান লোদি এরা চারজন মিলে যায় একে অপরের সাথে এবং এরা চলে যায় ইব্রাহিম লোদির বিরুদ্ধে। এরা ইব্রাহিম লোদির বিরুদ্ধে কি কাজ করে এবং রানা সাঙ্গা ছিল রাজপুত নেতা, মেদিনী রায় একজন হিন্দু। তো এই দুজন মূলত হিন্দু ধর্মের রাজপুত এবং অন্যান্য কাজ থেকে এরা বিলং করতো, ডিফারেন্ট সম্প্রদায় থেকে। তো রানা সাঙ্গা মূলত কি হলো যে এও বাবরের পক্ষ নিল কি যে তোমরা আসো এবং দিল্লি সালতানাতকে তোমরা মুক্ত করো, দিল্লি সালতানাতের একদম গোড়া ছিঁড়ে ফেলে দাও। এটার জন্য কাকে ডাকলো? বাবরকে। কিন্তু বাবর যখন ভারতে আসলো বাবর বুঝতে পারলো যে ভারতের মতো দিল্লি যে জায়গাটা সেটা খুব স্টেবল এবং ভারতের দিল্লিতে যদি আমি আমার সাম্রাজ্যটাকে নিয়ে আসতে পারি তাহলে আমাকে আর কোনো ভয় করতে হবে না। সেটার জন্য কি হয়, এই বাবর যখন দিল্লিতে আসে দিল্লি সালতানাত জয় করে, দিল্লি সালতানাতকে গোটা হারিয়ে দেয়, ইব্রাহিম লোদিকে হারিয়ে দেয়, পরাজিত করে। এবং বাবর কি করে বুঝতে পারে পরবর্তীকালে যে দিল্লি যদি আমি থেকে গেলাম তাহলে দিল্লির মতো সবচেয়ে সুরক্ষিত জায়গা, স্টেবল জায়গা আমার কাছে কোনো কিছু হতে পারে না। ফলে বাবর কি করে দিল্লিতে থেকে যাবার কথা বলে। কিন্তু রানা সাঙ্গা, আরাম খান লোদি, বেহরাম খান লোদি, মেদিনী রায় এরা কী ভেবেছিল যে লোদি বংশ শেষ হয়ে যাওয়ার পর গোটা ভারতবর্ষে যে লোদি বংশের সাম্রাজ্য যতদূর বিস্তার ছিল এরা কি করবে ধীরে 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 ভাগ করে নেবে নিজেদের মধ্যে। ফলে কি হয় এবং বাবরকে কিছুটা অংশ দিবে। কিন্তু বাবর যখন ভারতে আসে সে দেখে কি দিল্লির মতো একটা জায়গা আমি গোটা ভারতে শাসন করব। বাবরের মাইন্ডসেটটাই চেঞ্জ হয়ে যায়। ওটার জন্য রানা সাঙ্গা, আরাম খান লোদি, বেহরাম খান লোদি ও মেদিনী রায় এই চারজনে কার বিরুদ্ধে চলে যায়? বাবরের বিরুদ্ধে। এবং আরাম খান লোদি, বেহরাম খান লোদি, মেদিনী রায় অতটা পরিমাণ কিন্তু বাবরের বিরুদ্ধে সরাসরি বলে উঠতে পারে না। কিন্তু রানা সাঙ্গা অ্যাজ বিং আ রাজপুত সে কি করে, সে কিন্তু জোর কলমে বলে ওঠে যে রাজপুতরা কারো থেকে ভয় পায় না। যেমন তোমরা দেখেছো অলরেডি, যদি খিলজি বংশ ভিডিওটা দেখে থাকো, রানা রঞ্জিত সিংয়ের সঙ্গে হয়েছিল, রাজা রঞ্জিত সিংয়ের সাথে আলাউদ্দিন খিলজি। তো রানা সাঙ্গা অ্যাজ বিং আ রাজপুত এম্পায়ার, ঠিক আছে, সে কার এগেনস্টে চলে যায়? বাবরের বিরুদ্ধে চলে যায়, বাবরের এগেনস্টে চলে যায়। এবং রানা সাঙ্গা কিন্তু মানে খুল্লা বলে আয় তোর কত দম আছে তোকে দেখছি। বাবরও সিরিয়াসলি নিলে এবং বাবর আর রানা সাঙ্গার মধ্যে একটা যুদ্ধ হয়ে যায়। এটা কি এই যে যুদ্ধটার নাম হচ্ছে দ্য ব্যাটেল অফ খানুয়া, খানুয়ার যুদ্ধ হয় এবং বাবর এই যুদ্ধে রানা সাঙ্গাকে মেরে ফেলে। ফলে কি এবং পরবর্তীকালে বাবরের সামনে বাকি তিনজন মেদিনী রায়, আরাম খান লোদি, বেহরাম খান লোদি চুপ্পা সব লোক ছিল। একে বাবর দমাতে অতটা টাইম নেয়নি। কিন্তু এই রানা সাঙ্গা মানে প্রচণ্ড আদম্য সাহসিকতার একটা পরিচয় দিয়ে গেছিলেন আমাদেরকে। ঠিক আছে, যদিও এটা বলে রাখা ভালো যে এই সময় রাজপুত রাজারা যে সমস্ত স্টেপস নিয়েছিল হিস্টোরিক্যালি বলা যেতে পারে সেই স্টেপসগুলো মানে সাহসিকতার পরিচয় দিক দিয়ে থাকলেও তারা নিজেদের মর্যাদা, ঠিক আছে, তারা নিজেদের নীতি, হ্যাঁ, নিজেদের বিশ্বাসকে এতটা আষ্টে পৃষ্ঠে তারা বেঁধেছিল যে এটাই তাদের বারবার পরাজয়ের কারণ হয়ে যায়। এটা এদের বারবার পরাজয়ের কারণ হয়ে যায়। বাবরের সাথে এত বড় একটা যুদ্ধ করা, রানা সাঙ্গা ওই অত একটা ক্ষুদ্র স্থানে রাজা হয়ে ও যে লড়ার করার সাহসিকতা দেখিয়েছে সেটা সত্যি অ্যাপ্রিসিয়েট করার।
কিন্তু যদি সুস্থ মাথায় ভাবা যায় এটা কিন্তু মোটেও একটা বুদ্ধিমত্তার সাথে নেওয়া পদক্ষেপ ছিল না, সেটার জন্য রানা সাঙ্গা কিন্তু এই যুদ্ধে হেরে যায়। আচ্ছা, এবার আসলো আমাদের এটা দেখলাম, এরপর আমি এটাও বলেছিলাম যে যখন বাবর দিল্লির আরামবাগে থাকতে শুরু করে, দিল্লির কোথায়? আরামবাগ, এই আরামবাগে কিন্তু বাবর থাকতে শুরু করে এবং এই আরামবাগটাই ছিল তার প্রধান। আরামবাগ, আরাম আর বাগ কথার সম্মেলনে কিন্তু তৈরি। আরাম কথার অর্থ যেখানে বিশ্রাম নেওয়া হয়, আর বাগ কথার অর্থ হচ্ছে বাগিচা বা গার্ডেন টাইপের, একটা ছোটোখাটো গার্ডেন টাইপের, সেটার জন্য আরামবাগ। তো আরামবাগ এটা কি একটা বিরাট বড় বাগিচা টাইপের ছিল যেখানে বাবর এটাকে তৈরি করেছিল তার মানে মোস্ট অফ দ্য টাইমস যেখানে সে ফাঁকা থাকতো তখন সেখানে গিয়ে সে রেস্ট করতো, এ করতো, ও করতো, এবং এই আরামবাগ জায়গাটা ছিল বাবরের খুব পছন্দের। কিন্তু বাবর তার আত্মজীবনী তুজুক এ বাবরি, কি নাম বললাম? তুজুক এ বাবরি, নট বাবার নামা। আমি বারবার 3টা ভিডিওতেই বলেছি বাবার নামা ইজ দ্য ট্রান্সলেটেড ভার্সন অফ তুজুক এ বাবরি। বাবর নামা মোটেও কিন্তু আত্মজীবনী নয়। যদি আমি বলি বাবর নামা, বাবর নামা, বাবর নামা, এটা কি হবে? বায়োগ্রাফি, এটা হবে কি? বায়োগ্রাফি। আর যদি বলি তুজুক এ বাবরি, তুজুক এ বাবরি, কি হবে? এটা অটোবায়োগ্রাফি, অটোবায়ো। হিন্দিতেও লিখে দিই নাকি, দেখি একটু পারি কিনা। তুজুক এ না, এরকম ভাবে লিখে বোধহয়, এ বাবরি, কি হবে? আত্মজীবনী, আত্মা তয়ময় না, হ্যাঁ, আত্মজীবনী। জানি না ঠিক লিখলাম কিনা, মেবি এরকমই হয়, হিন্দিও জানি কিন্তু আমি। আচ্ছা, তো কি এই 3টা আমাদের মেন। কি বাবর নামা? কি বাবর নামা হচ্ছে বায়োগ্রাফি, তুজুকে বাবরি হচ্ছে কি আমাদের অটোবায়োগ্রাফি, এবং এটাই হচ্ছে, এটা জাস্ট এমনি লিখেছি, এটা তো ইম্পর্টেন্ট না, মিটাই দিচ্ছে এটাকে। তো কি বাবর নামা হচ্ছে আমাদের বায়োগ্রাফি এবং তুজুকে বাবরি হচ্ছে, তুজুক এ বাবরি হচ্ছে আমাদের অটোবায়োগ্রাফি। যদি বলি মোগল সাম্রাজ্যের, যদি বলি আমি সরি ফর দ্য ইন্টারাপশন, যদি আমি বলি মোগল সাম্রাজ্যের সরকারি ভাষা বা সর্বাধিক প্রচলিত ভাষা কি ছিল, সেটা হচ্ছে কিন্তু ফার্সি ভাষা। কি ভাষা ছিল? ফার্সি ভাষা। মোগল সাম্রাজ্যের সবচেয়ে বেশি প্রচলিত, বহুল প্রচলিত ভাষা কি ছিল? ফার্সি ভাষা। ফার্সি ভাষাকে তারা এই দেশের অর্থাৎ ভারতবর্ষের, তৎকালীন ভারতবর্ষের কিন্তু সরকারি ভাষা হিসেবে প্রচলন করে। ভাষাটা কি? ইটস নট ফ্রান্স, ফরাসি না, কিন্তু কথাটা ফার্সি, ফার্সি। ফার্সি আর ফরাসির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কি ভাষা? ফার্সি ভাষাকে কি করে দেওয়া হয়? মুঘল সালতানাতের কি সরকারি ভাষা হিসাবে বলে দেওয়া হয়। এই তুজুকে বাবরি ছিল বাবরের আত্মজীবনী। তো যখন বাবর ইউজুয়ালি মারা যায়, বাবর যখন মারা যায়, বাবরের ছেলে হুমায়ুন, বাবরের বলেছিলাম 4 ছেলে, কামরান, হিন্দাল, আসকারি, হুমায়ুন। তো এর মধ্যে হুমায়ুন ছিল দিল্লি পাই, হুমায়ুন দিল্লি পাই, এবং কামরান পাই হচ্ছে কি আমাদের কাবুল, আফগানিস্তানের কাবুল। তো ব্যাপারটা হচ্ছে যে যখন দিল্লিতেই ছিল বাবর এতদিন, দিল্লির আরামবাগেই মারা গেছে, সমস্ত কিছু করেছে টরেছে, তো কি করে যে বলে দেয় যে ওর ছেলে আন্দাজ লাগিয়ে নেয় যে বাবা যখন মারা গেছে দিল্লির আরামবাগে এতদিন থাকলো, বাবার খুব পছন্দের জায়গা, আব্বুজানের খুব পছন্দের জায়গা আমাদের আরামবাগ, তো আমি কি করছি, বাবা ওখানে গেল তো বাবাকে ওখানে কবর দিয়ে দিই। তো কবর দেওয়া হয়ে গেছে, কেটে গেছে 1-1.5 বছর 2 বছর। এবার কি হঠাৎ একদিন এই হুমায়ুন বেটার হাতে পড়লো কি তুজুকে বাবরি। ও বলছে যে দেখি বাবা তো শিক্ষিত ছিল, দেখি কি করছে, পড়ছে পড়ছে ভালো করে পড়ছে। হ্যাঁ, হাই আল্লাহ, কী হলো কী হলো, এবার কী করবো, কী পড়লো? আমাদের হুমায়ুন পড়ছে কি, বাবর তার অটোবায়োগ্রাফিতে পরিষ্কার করে গেছিল যে আমি মারা যাওয়ার পর আমার কবর যাতে হিন্দুস্তানে না দিয়ে আফগানিস্তানের কাবুলে দেওয়া হয়। এই কথাটা শুনে হুমায়ুনের মাথায় হাত, যা কী করবো। এবার হুমায়ুন কী করে, তার সমস্ত চাকর বাকরকে টাকা বলছে এখান থেকে কবর উঠা, বাবার কবর খুঁড়। ওই বাবার কবর খুঁড়ে আবার ওই গড়ে মুর্দে উখাড় বলে না, ওই কবর খুঁড়ে কি করলো, বাবরের যে হাড় গোড় বেঁচে ছিল সে সব তো একদম ডিকম্পোজড হয়ে গেছে, সব ডিকম্পোজড হয়ে গেছে, মানে
এবার কি যখন হয়ে গেছে একদম বাবরের দেহেতে কিছু বাকি নাই, কেবলমাত্র মানে কঙ্কাল, ওই কঙ্কালটাকে নিয়ে যাই এবার আফগানিস্তানে পাঠায়। কোথায় পাঠায়? আফগানিস্তানের কাবুলে, ওর মানে ভাইয়ের কাছে। কি ভাই নাম কি বললাম? কামরান। এবং ওখানে গিয়ে এই দুই ভাই মিলে আফগানিস্তানের কাবুলে বাবরের পুনরায় আবার কিন্তু কবর দেয়। তো বাবরের কবর দুই জায়গাতে আছে। কোন কোন জায়গাতে? প্রথম হচ্ছে দিল্লির আরামবাগ এবং সেকেন্ডটা হচ্ছে গিয়ে কাবুল। ট্রান্সফার হয়, এটা 1 নম্বর কবর, এটা 2 নম্বর কবর। অর্ধেক কবর আছে তার আরামবাগে এবং পরবর্তী কবর আছে তার কোথায়? কাবুলে। আরামবাগেও একটা কবর আছে আর একটা কাবুলেও কিন্তু কবর আছে। এটা সে কী করে জানতে পারে? যখন সে তুজুকে বাবরি পড়ে। তুজুকে বাবরি পড়তে পড়তেই সে বুঝতে পারে যে বাবার কবর দুই জায়গাতে আছে। একটা হচ্ছে কোথায়, বাবার কবর কোথায় হতে দরকার আছে? কাবুলে। তো সে আরামবাগ থেকে বাবরের কবরটাকে পুনরায় খুঁড়ে সেখান থেকে হাড়গোড় বের করে নিয়ে যায় এবং কাবুলে গিয়ে পুনরায় সে কবর দেয়। এটা গেল আমাদের সম্পূর্ণ ইতিবৃত্ত আগের ভিডিও। এবার শুরু হবে নতুন ইতিবৃত্ত। এবার এটা গেল, আমি এটা বলেছিলাম যে হুমায়ুন তার জীবনে বেশি দিন কিন্তু শাসন করেনি। হুমায়ুন তার জীবনে কিন্তু যুদ্ধও বেশি দিন লড়েনি। এর একটা কারণ ছিল যে শের শাহ সুরি, ওর ব্যাপারেও আমরা পড়বো, যাকে দ্বিতীয় আফগান বংশ বলা হয়, এর ব্যাপারেও আমরা পড়বো। কিন্তু আজকে আমরা যেটা বিষয় নিয়ে আলোচনা করব, মুঘল সালতানাতের ইতিহাস। এটা ট্রিক কি মনে রাখার? বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার হইল আবার জ্বর, সারল ঔষধে। তো বাবর আমাদের কমপ্লিট, তাই তো? হুমায়ুন কমপ্লিট। আগের ভিডিওতেই হুমায়ুন কমপ্লিট হয়ে গেছে। হুমায়ুন পা পিছনে মারা যায় এবং হুমায়ুনের বউ গুলবেদন বেগম তার জন্য একটা বই লিখে, যার নাম হচ্ছে হুমায়ুন নামা। বাবর হচ্ছে তুজুকে বাবরি, হুমায়ুন নামা কি? তুজুকে বাবরি কিন্তু অটোবায়োগ্রাফি, হুমায়ুনের জন্য লেখা হয়। হুমায়ুন নামা কিন্তু লিখেছে গুলবদন বেগম। তাই কি বাবরটা অটোবায়োগ্রাফি হলো, হুমায়ুনটা কিন্তু শুধুমাত্র বায়োগ্রাফি। আবার দিয়ে আকবর, দিয়ে জাহাঙ্গীর, তারপরে কি আবার সারিল শাহজাহান, ঔষধে অরঙ্গজেব। তো আমরা কিন্তু অলরেডি দুটা করে নিয়েছি। আমাদের বাবর কমপ্লিট হয়ে গেছে, আমাদের হুমায়ুন কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যে ডিসকাস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আকবর। আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। আকবর মূলত আমি হয়তো একটা ভিডিওটা শেষ করতে পারবো না, আর আমি যা দেখছি যে এত বড় ভিডিও বানিয়েও কোনো লাভ নাই, কারণ সেরকমভাবে রেসপন্সও আসছে না, তাই আমি পার্টে বানাবো। সো আকবর ব্যাপারে যেটা আমরা ব্যাপারটা হচ্ছে, আকবর ব্যাপারে কিছু একটা কথা বলি। প্রথমে আকবর ব্যাপারে একটা ছোট্ট জেনারেল ইন্ট্রোডাকশন দিই। আকবর ছিলেন মোগল সালতানাতের সব থেকে গুণী মান্য রাজা, সব থেকে সর্বোৎকৃষ্ট বলা যেতে পারে, দ্য গ্রেটেস্ট এম্পায়ার অফ অল টাইম। ঠিক আছে, যেমন গোট বলছে ওটাকে, ঠিক আছে, ওটা গোট হয় দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, তা ওটা হবে গ্রেটেস্ট এম্পায়ার অফ অল টাইম। ঠিক আছে, গ্রেটেস্ট এম্পায়ার। কারণ কি ভারতে যা মোগল কালে হয়েছে তার 90% করে গেছে কি আমাদের আকবর। এই আকবর কিন্তু ভারতের মোগল সালতানাতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে। আকবরের মতো রাজা বলা যায় না যে মোগল সালতানাত থেকে এই যে 1192 সালের পর, যে অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর, সেরকমভাবে যে কেউ একদম ব্রিটিশ সাম্রাজ্যের আগে পর্যন্ত, অর্থাৎ মুসলমানি সাম্রাজ্যে, ইসলামিক সাম্রাজ্যে যে একটা চমকপ্রদ অবস্থান কোনো সাম্রাজ্যের বা কিংবা কোনো সম্রাটের দেখা যায়, সেটা কিন্তু সেরকমভাবে চোখে পড়ে না এক্সেপ্ট আকবর। আকবর কিন্তু মোগল সালতানাতে সেই উজ্জ্বলতম বিন্দু ছিল, ধ্রুবতারার সমান, যেটা হয়তো অনেকেই উপেক্ষা করে গেছে। কিন্তু এই ধ্রুবতারা কিন্তু বলা যেতে পারে আকবর একটা ধ্রুবতারার সমান বলা যেতে পারে। যে আকবর মহান ছিল না আকবর বদমাশ ছিল, এটা নিয়ে কিন্তু অনেকের তর্ক বিতর্ক রয়েছে। এটাতে আমরাও কথা বলবো, আমরা যে সমস্ত কিছু ভালো বলবো সেটা না, আকবরকে বলা হয়, কিন্তু আমরা নিজেদের বুদ্ধি, নিজেদের বিবেক নিয়ে একবার আলোচনা করে দেবো যে সত্যি এটা কি ছিল, দরকার ছিল না, এবার ডিসাইড করবে তোমরা রিডার্সরা। তো কি আকবরের ব্যাপার নিয়ে কথা বলি। আকবর কিন্তু বলা যেতে পারে মোগল সাম্রাজ্যের সেই রত্ন, যেটা মানে চিরকালীন উজ্জ্বল থাকবে, পান্না টাইপের চিরকালীন উজ্জ্বল, হীরা টাইপের চিরকালীন উজ্জ্বল। আকবর কিন্তু দিল্লি সালতানাতের সুধারে, অর্থাৎ মোগল সাম্রাজ্যের সুধারে, মোগল সাম্রাজ্যের উন্নতিকল্পে প্রচণ্ড ব্যবস্থা নেয়। আকবরের যে সমস্ত উল্লেখযোগ্য অবদান আমরা পাই, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে দান, প্রচুর পরিমাণে টাকা দান। ঠিক আছে,
জনগণের সাথে সাক্ষাৎ ইন্টারাক্ট অর্থাৎ ইন্টারাকশন, বাংলা মনে পড়ছে না তাই ইংলিশ ইউজ করছি, কি ইন্টারাকশন। আর কি হতে পারে, আকবর কি করছে, দান করছে, ইন্টারাকশন করছে, লোকজনের সাথে গিয়ে কথা বলছে, ওদের ব্যাপারে জানছে, ওদের দুঃখ কষ্ট বুঝছে, এরকম ব্যাপার আছে। আচ্ছা আর কি, আকবর বহুত কাজ করে গেছে, ঠিক আছে, দান, ইন্টারাকশন, এমনকি শিক্ষা ব্যবস্থাতেও তার আছে, শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, শিক্ষা ব্যবস্থাতেও আছে। শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ধরে নাও বিভিন্ন স্থাপত্য নির্মাণ, যদিও স্থাপত্য নির্মাণ কিন্তু অ্যাকচুয়ালি শাহজাহানের সময় প্রচণ্ড বেশি পরিমাণে হয়েছিল জাস্ট বিকজ অফ তাজমহল। আর তাজমহল বাদেও কিন্তু একটা কালো রঙের তাজমহলও বানানোর পরিকল্পনা ছিল, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। স্থাপত্য, ভাস্কর্য, ঠিক আছে, তারপরে ধরে নাও বাজার দর নিয়ন্ত্রণ, বাজার দর নিয়ন্ত্রণ প্রভৃতি বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য আকবরের সময়। তো আকবরের ব্যাপারে যদি আমরা কথা বলি, আমরা অলরেডি কিন্তু আকবরের ব্যাপারে একটু ছোট্টখাট্ট আমরা আগের ভিডিওতে জেনেছি যে হুমায়ুনরা 4 ভাই ছিল এবং খুব ছোট বয়সে হুমায়ুন যখন পালিয়ে বেড়াচ্ছিল তখন হুমায়ুন তার ছেলে আকবরকে গিয়ে রেখে আসে কামরানের কাছে, এবং সেখানে কামরানের মেয়ের সাথে আকবরের খুব ছোট্ট বয়সেই কিন্তু বিয়ে হয়ে যায়। এবং সেখানে কিন্তু এবার কি করে, যখন হুমায়ুন আকবরকে নিতে আসে, ওরা আকবরকে ফিরাবে না বলে ওরা কি করে, আকবরকে দিতে চায় না কামরানরা। সেটার জন্য কি করে, হুমায়ুন কিন্তু কামরানের বিরুদ্ধে, অর্থাৎ ভাই ভাই যখন যুদ্ধ লড়ে সেরকম ভাই ভাই যুদ্ধ লড়ার জন্য কি হয়, হুমায়ুন কামরানকে আক্রমণ করে কাবুলে, এবং কাবুলের দেওয়াল থেকে নিজের আত্মরক্ষার জন্য কামরান কি করে, তার ভাস্তাকে অর্থাৎ বলা যেতে পারে তৎকালীন ছোট্ট আকবরকে, যে পরবর্তীকালে একটা বোমা একদম বম্ব হয়ে বেরিয়ে গেছিলো, সে কি করে একদম গিয়ে দেওয়ালের ওখান থেকে ঝুলিয়ে দেয়, এবং বলা যেতে পারে যে ওখানে দুজনের মধ্যে সুলা হয়ে যায়, এবং সেখানে সেরকম কোনো কিছু, আকবর সেখানে বেঁচে যায়, তার বেঁচে ছিল বলেই তো ভাই শাসন করেছে, এরকম একটা কাহিনী আছে। তো হুমায়ুন কি, এবার কি আমরা কথা বলি, হুমায়ুন তো আমাদের গেল, আকবর আমরা ছোটোবেলা জানা, এবার কি হুমায়ুন কিন্তু আমি বলেছিলাম খুব তাড়াতাড়ি মারা যায়, হুমায়ুনের আয়ু বেশি দিন ছিল না, হুমায়ুন কিন্তু বেশি দিন বাঁচেনি। এর ফলে কী হয়, আকবরের যে একটা পিতৃহীনতা, একটা গার্জেনশিপের যে একটা ক্রাইসিস দেখা যায়, একটা মাথার উপর বাবা মায়ের হাত নাই, এই সময়ের জন্য কি হয়, আকবরকে কিন্তু লালন পালন কে করে, আকবরকে লালন পালন করে কিন্তু বৈরাম খান। কি নাম, বৈরাম খান। আকবরকে লালন পালন করে বৈরাম খান। এই বৈরাম খান কিন্তু আকবরের একদম প্রপার গার্জেন। বৈরাম খান কিন্তু কেউ সেরকম ছিল না, একটা সেনাপতি ছিল, অর্ডিনারি সেনাপতি। এবং আকবর কিন্তু খুব ছোট্ট বছর মাত্র 11 বছর বয়সে কিন্তু আকবর একদম সিংহাসনে বিরাজমান হয়ে যায়। একবার একটা ভাবো, একটা ছোট্ট 11 বছরের বাচ্চা যদি অত বড় একটা মুঘল সাম্রাজ্যকে সামলায়, অত বড় একটা সাম্রাজ্যকে সামলায়, যেটা অলরেডি বাবর এক্সপ্যান্ড করে গেছে, তার দাদু এক্সপ্যান্ড করে গেছে এত বছর ধরে, তো সেই দিল্লি সালতানাতের একটা সবচেয়ে বলা যেতে পারে না টাফ টাইমে ছিল আকবরের সবাই। মাত্র 11 বছর বয়সের একটা বাচ্চা যদি দিল্লি সালতানাতে, বারবার দিল্লি সালতানাত বেরাচ্ছে, মুঘল সাম্রাজ্যের সিংহাসনে যদি মাত্র একটা 11 বছরের বাচ্চা বসে থাকে, বলা যেতে পারে না যে ভিতটা প্রচণ্ড দুর্বল ছিল। এক্স্যাক্টলি, ভিতটা দুর্বল ছিল, কিন্তু এই সময় এই ভিতকে সবচেয়ে বেশি পরিমাণে টাইট করে ধরে রেখেছিল কি, একদম এই ভিতটাকে পড়তে দেয়নি, বলা যেতে পারে একদম জোঁকের মতো শরীরে আটকে রেখেছিল কে, এই বৈরাম খান। আকবর প্রকৃতপক্ষে দেখা যেতে পারে যে প্রকৃতপক্ষে দেখা গেল যে না, এই আকবর আমাদের সামনে শাসন করছে। আকবর হয়তো কথা বলছে, হ্যাঁ ওকে জ্বালিয়ে দাও, ওকে পুড়িয়ে দাও, হ্যাঁ এই কাজ করো, ওই শহর নির্মাণ করো, ওই শহর করো, ওটা করো, হয়তো আকবর বলছে, 11 বছরের বাচ্চা হয়তো বলতে পারে, ঠিক আছে, কিন্তু কি এর পিছনে মেন শাসনকর্তা কে ছিল, যে আকবরকে পরামর্শ দিত, ইট ইজ বৈরাম খান। সে বৈরাম খান কিন্তু একদম গার্জেনের মতো কাজ করত। বৈরাম খান চাইলেই কিন্তু আকবরকে সরিয়ে নিজে রাজা হতে পারতো, তার একটা ছেলেও ছিল, কিন্তু কিন্তু সে করেনি কোনোদিনও। সে এতটা লয়াল ছিল সাম্রাজ্যের প্রতি যে সে কিন্তু কোনোদিনও এই 11 বছরের বাচ্চাকে চাইলেই 2 থাপ্পড়ে চড় মেরে দেয়, মারবে 1 চড় 2 চড় মেরে আকবরকে 22 পাক ঘুরিয়ে কিন্তু এই বৈরাম খান নিজে রাজা হতে পারতো, সম্রাট হতে পারতো।
কিন্তু বৈরাম খানের লয়্যালটি, বৈরাম খানের তার সাম্রাজ্যের প্রতি ভালোবাসা কিন্তু এটা করেনি। সে কিন্তু কোনোদিনও আকবরকে বিট্রে করেনি। কিন্তু একটা ব্যাপার থাকে যে পরবর্তীকালে এই বৈরাম খান একটা মানে সেনাপতি হয়েও কি করে কিন্তু আকবরের জন্য প্রচণ্ড কাজ করে। আকবরের বলা যেতে পারে দ্বিতীয় ফাদার, অ্যাজ আ সেকেন্ড ফাদার অফ আকবর কিন্তু কে ছিল? বৈরাম খানই ছিল। একদম পুরো বট গাছের ছায়ার তলায় বুড়ো আকবরকে একদম বট গাছের, যেমন এই বৈরাম খান ছিল বলা যেতে পারে বট গাছ, এবং এই বট গাছের তলায় একটা ছোট্ট বাচ্চা যখন খেলা করে, একটা ইনোসেন্ট বাচ্চা, ইনম্যাচিওর বাচ্চা, সেটা ছিল আকবর। এই বৈরাম খান যদি বট গাছ হয়, এই আকবর ছিল তার কি ছত্র ছায়া ছিল। কিন্তু আকবর ধীরে 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 যখন বড় হতে থাকে, বৈরাম খানেরও কিন্তু নিজস্বতা একটা মানে সংসার থাকবে। এই বৈরাম খান কি করে, বৈরাম খানের যে বউ থাকে অর্থাৎ তার বেগম, সে কিন্তু চেয়েছিল যে আকবর যে আছে, আকবরের পাশাপাশি তার ছেলেটাকে এমন একটা পদে নিয়ে আসতে যে সম্রাটের পরেই ওই থাকবে, এরকম কাজ করে। এবং সেই জন্য কি করে, সে বৈরাম খানকে ইনফ্লুয়েন্স করতে থাকে। কিন্তু বৈরাম খান কিন্তু সেরকমভাবে ইনফ্লুয়েন্স হয় না। কিন্তু এই কথাটা যখন আকবর অলরেডি ধরো 7-8 বছর কেটে গেছে, আকবর 18-19 বছর একটা একটু অভিজ্ঞতা সম্পন্ন বাচ্চা হয়ে গেছে। কারণ ভালো করে দেখো, আজকালকার দিনে 18-19 বছরের যারা ছেলেরা আছে তারা কিন্তু অতটা ম্যাচিওর না, কিংবা অতটা কিন্তু সেরকমভাবে তারা ভাবে না। কিন্তু এই এক্সপিরিয়েন্স কিন্তু কথা বলে। আজকে যে ছেলের 11 বছর বয়সে বাবা মা মারা গেছে, সে কিন্তু জানে যে আমাকে কিছু আর্ন করে আনতে হবে, আমাকে কিছু একটা করতে হবে, যাতে আমি আমার জীবনটাকে বা আমার বাড়িতে যে অপর সদস্যরা আছে তাকে যাতে আমি দুমুঠো ভাত দিতে পারি, তাই তো? সেরকমভাবেই আকবরেরও কিন্তু বয়স না থাকলেও এক্সপিরিয়েন্স ছিল একটা 50-60 বছরের ছেলের মতো। কারণ সে এতটা কিছু দেখে নিয়েছে জীবনে যে তার এক্সপিরিয়েন্স চরম ছিল। আকবর কিন্তু নিজে কোনোদিনও পড়াশোনা জানতো না। আকবর একদম বলে না, একদম মূর্খ টাইপের, একদম জঘন্য মূর্খ, টিপসইওয়ালা। হ্যাঁ, টিপসই করতে গেলে হয়তো বাঁ হাতের আঙুল দিয়ে টিপসই মারবে, টিপসই মারবেও বাঁ হাতে, হয়তো ডান হাতেও মারবে না। হ্যাঁ, আমি বলছি না লেফটি রাইটি ওই সব ডিবেটে নাই, সরি। তো ধরো টিপসইও হয়তো ঠিকঠাক মারতে হবে না, তো কেনি আঙ্গুলে টিপসই মারে, বুড়া আঙ্গুলেও টিপসই মারে না, কেনি আঙ্গুলে টিপসই মারে। এইরকম একজন ছেলে এত বড় ভালো সম্রাট হলো কি করে? জাস্ট ফর দ্য গার্ডিয়ান্স গিভেন বাই বৈরাম খান। যদি বৈরাম খান তাকে গার্ডিয়ান্স না দিত, তাকে যদি প্রপার সেরকমভাবে পরিচালনা না করতো, আই এম ডেফিনেটলি শিওর যে আকবর কিন্তু সেরকমভাবে একটা গ্রেটেস্ট এম্পায়ার অফ অল টাইমস হয়ে কিন্তু অফ দ্য মুঘল সালতানেট সে কোনোদিনও কিন্তু রেস করতেই পারতো না। ঠিক আছে, সে হতেই পারতো না যদি বৈরাম খান না থাকতো। তো এই 11 বছরের ছেলে যখন আরও 7-8 বছর সে যায়, হি হ্যাজ গেইনড মাচ মোর এক্সপিরিয়েন্স দ্যান হুইচ হি হ্যাড বিফোর। সে কী করতো যে সে তার আগের এক্সপিরিয়েন্সগুলো থেকে কিছু না কিছু গেইন করতো, কিছু না কিছু শিখতো। এবং বৈরাম খান কী ছিল, তাকে একদম প্রপার এক্সপিরিয়েন্স দিয়ে ভরিয়ে দিয়েছিল। হ্যাঁ, যত যুদ্ধ লড়েছে আকবরের হয়ে যত যুদ্ধ লড়েছে, সবচেয়ে বেশি যুদ্ধ কে লড়েছে? বৈরাম খান। বৈরাম খান কিন্তু আকবরের যুদ্ধ লড়েছে। এমন না যে এ ওর হয়ে যুদ্ধ লড়ছে বা আকবর নিজেকে। 11 বছরের বাচ্চা কী যুদ্ধ লড়বে ভাই? ওখানে যাবে সম্রাট, একটা সম্রাট এত বড় বলিষ্ঠ, হয়তো 6 প্যাক বডি আছে, হ্যাঁ, এক থাবড়া মারবে, আকবর হয়তো ছিটকে কোথাও পড়বে, কোথাও কাজ করবে না। কিন্তু বৈরাম খান নিজের জীবনের কথা না ভেবে কোথায় চলে যায়? আকবরের হয়ে কিন্তু সে লড়াই করে, আকবরের হয়ে সে লড়াই করে, আকবরের হয়ে সে থাকে, সবই কিছু করে। এবং একটা ব্যাপার হয়ে যায় কি, যখন পরবর্তীকালে 7-8 বছর পর আকবর যখন একটা 17-18 বছর ছেলে, একটা ম্যাচিওর ছেলে হয়ে যায়, সে জানে যে কী করে সাম্রাজ্য চালাতে হবে। এই সময় বৈরাম খানের স্ত্রী তার ছেলেকে আকবরের ঠিক পরে একটা সমপদস্থ বলা যেতে পারে, প্রায় সমপদস্থ, ঠিক আছে, যেমন চেককে প্রায় অর্থ বলে, ঠিক আছে, নট ইকুয়াল টু মানি বাট লেস দ্যানও মানি না, ঠিক আছে, যেমন চেককে আমরা প্রায় অর্থ বলে থাকি, সেরকমভাবেই এই ধরনের এই বৈরাম খান কিন্তু বৈরাম খানের স্ত্রী তার ছেলেকে, বৈরাম খান কিন্তু কখনো ভাবেনি বৈরাম খানের স্ত্রী তার ছেলেকে, অর্থাৎ তার আর বৈরাম খানের ছেলেকে আকবরের ঠিক নিচে একটা এমন পদের আসন্ন বা আসীন করতে চেয়েছিল যেটা আকবরের ঠিক পরে, মানে আকবর যদি কমান্ড না দেয়, ও যদি কমান্ড দেয়, কাজটা হয়ে যাবে, জাস্ট দ্যাট লাইক থিং, ঠিক আছে। তো এই সময় বৈরাম খানের সাথে কিন্তু আকবরের যে সম্পর্কটা সেটা কিন্তু একটু তিক্ত হতে শুরু করে, ঠিক আছে। এটা কি হতে শুরু করে? একটা তিক্ত হতে শুরু করে, তিক্ত অভিজ্ঞতা এটা মানে হতে শুরু করে আকবরের মধ্যে। এবং আকবর খুব ছোট বয়সে বিয়ে করে এবং এর পরবর্তীকালে কী করে, 1560 সালটা কত? 1560 সাল।
এবং আকবর কি করে এই সময় বৈরাম খানের বিরুদ্ধে একটা যুদ্ধ করে নেয় তার ছেলের জন্য। বৈরাম খানের বিরুদ্ধে একটা যুদ্ধ চলে যায়, এর নাম হয় তিলবাড়ার যুদ্ধ। এই তিলবাড়ার যুদ্ধে কিন্তু আকবর বৈরাম খান যে এত বড় একটা সেনাপতি, বৈরাম খান কিন্তু পরাজিত করে। একদিকে ছিল বৈরাম খানের সেনাপতি এবং একদিকে ছিল বৈরাম খানের সৈন্য, একদিকে ছিল আকবরের সৈন্য, এবং এই যুদ্ধে আকবর কিন্তু বৈরাম খানকে হারিয়ে দেয়, ঠিক আছে। এবং বৈরাম খানকে সে বলে যে না ঠিক আছে, তুমি আমার হয়ে থাকো, তুমি এতদিন আমাকে দেখেছো, তুমি আমার একটা পিতা স্বরূপ, তুমি থাকো। কিন্তু বৈরাম খান সেটাতে মেনে নিতে পারেনি এবং শেষ পর্যন্ত গ্লানিতেই সে প্রাণ ত্যাগ করে, ঠিক আছে। তো এটা আমরা জানবো, কিন্তু তার আগে একটু আমরা জেনে নিই আকবর কী কী করেছে। আকবর নিজে নিরক্ষর হলেও তার শিক্ষা ব্যবস্থায় যে এতটা বলা যেতে পারে অবদান, সেটা কিন্তু কোনো সম্রাটই রাখেনি, রাদার দ্যান ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকও কিন্তু শিক্ষা ব্যবস্থায় প্রচণ্ড একদম কড়া পদক্ষেপ নেয়, এবং আকবরও কিন্তু নিজে নিরক্ষর হলেও শিক্ষা ব্যবস্থা যাতে কারো ঘাটতি না ঘটে সেটার জন্য কিন্তু খুব কড়া পদক্ষেপ নেয়।